বিদ্যুৎ চক্রান্ত করে পুলিশের হাতে ধরিয়ে দিল তানিয়াকে বিষ খাওয়ানোর অভিযোগে সাথীকে। হ্যাপ রিভার 70 দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো সবাই আনন্দে ব্যস্ত, হাসি আনন্দে জমে উঠেছে পুরো অনুষ্ঠান। রান্নাঘরের সাথে নিজে হাতে তৈরি করেছে পায়েস, সকলকে পরিবেশন করছে। ছোট্ট তানিয়া খুব আদর করে সাথীর কাছে এসে বলে, মাসিমণি আমাকে একটু পায়েস দাও না। সাথী মায়েরা হাসি দিয়ে তানিয়াকে কয়েক চামচ পায়েস খাইয়ে দেয়। তখনও কেউ কল্পনা করতে পারেনি যে কয়েক মিনিটের মধ্যেই ঘটতে চলেছে ভয়ঙ্কর এক দুর্ঘটনা। পায়েস খাওয়ার কিছুক্ষণ পরে তানিয়া অসুস্থ অনুভব করতে শুরু করে। তার মাথা ঘুরতে থাকে, চোখ ঝাপসা হয়ে আসে। টলতে টলতে সে বাণীর কাছে এসে বলে, মা আমার মাথাটা কেমন যেন ঘুরছে। মেয়ের মুখ দেখে বাণী কেঁপে ওঠে। সে দ্রুত তানিয়াকে ধরে ফেলে, কিন্তু তার আগে তানিয়ার শরীর নিস্তেজ হয়ে যায় এবং সে বাণীর কোলে ঢলে পড়ে। বাণী তানিয়া বলে চিৎকার করতে থাকে। মুহূর্তের মধ্যে আনন্দের পরিবেশ পরিণত হয় আতঙ্কে। বাড়ির প্রত্যেকটা সদস্য ছুটে আসে তানিয়ার কাছে। কেউ পানি আনতে যায়, কেউ ডাক্তার ডাকতে বলে, আবার কেউ বোঝার চেষ্টা করে হঠাৎ এমন কি হলো। এমন সময় মৌলি অবাক হয়ে বলে, সাথী তো একটু আগেই ওকে পায়েস খাইয়েছিল। কথাটা শোনা মাত্র সবার চোখে গিয়ে পড়ে সাথীর দিকে। অনিরুদ্ধ কাপা গলায় বলে, মা তুমি তানিয়াকে কি খাইয়েছ? সাথী তখন বলে, আমি তো শুধু কয়েক চামচ পায়েস খাইয়েছি, এর বেশি কিছু নয়। নয়নতারা তখনই বলে, ঠিক নয়নতারার মনের মধ্যে একটু ফিসফিস আলোচনা শুরু হয়। মৌলি হঠাৎ বলে, ও মাই গড, তাহলে কি সেই বিষের বাটির পায়েসটায় তানিয়া খেয়ে ফেলেছে? নয়নতারা তখন বলে, কি বলছো তুমি? পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। ঈশানী চিৎকার করে কান্না শুরু করে দেয়। এদিকে বাণী বলে, আমার মেয়েকে কি খাইয়েছে তোমরা? তোমরা আনন্দ করছো আর আমার মেয়ের এই অবস্থা। আমার মেয়ে যদি কিছু হয় আমি কাউকেই ছাড়বো না। তার অভিযোগেতে সোজা গিয়ে লাগে সাথীর দিকে। এদিকে বিদ্যুৎ ছুটে এসে তানির কাছে যেতে চাইলে অনিরুদ্ধ রেগে ফেটে পড়ে, বলে, দূরে থাকো, কেউ ওর কাছে আসবে না। এরপর আর এক মুহূর্ত দেরি করে না অনিরুদ্ধ, তানিয়াকে নিয়ে হসপিটালে ছুটে যায়। হসপিটালে পৌঁছানোর পর ডাক্তার দ্রুত তানিয়াকে আইসিইউতে ভর্তি করে। বাইরে অপেক্ষা করতে থাকে পরিবারের সবাই। করিডোরে বসে সাথী বারবার এক কথাই বলতে থাকে, আমি কিছুই বুঝতে পারছি না, আমি শুধু পায়েস খাইয়েছিলাম। ঈশানী কান্না করতে করতে বলে, সব খাবার আমি নিজে হাতে তৈরি করেছি, প্রতিটি উপকরণ আমি নিজে পরীক্ষা করেছি, কোথাও কোনো ভুল ছিল না। বাণীও বিশ্বাস করতে পারছে না যে পায়েসের কারণে এমন কিছু হতে পারে, কারণ সে একই পায়েস তো বাড়ির সবাই খেয়েছে। তাহলে শুধুমাত্র তানির এমন অবস্থা হলো কেন? এই প্রশ্নের উত্তর খুঁজতেই সবাই উদ্বিগ্ন হয়ে অপেক্ষা করতে থাকে। অবশেষে আইসিইউর দরজাটা খুলে ডাক্তার আসতে থাকে। অনিরুদ্ধ ছুটে গিয়ে ডাক্তারকে বলে, ডাক্তারবাবু, আমার মেয়ে কেমন আছে? ডাক্তারের কথাগুলো শুনে সবার পায়ের নিচ থেকে যেন মাটি সরে যায়। ডাক্তার বলে, আমরা তানিয়ার শরীরে বিষ পেয়েছি। যা শুনে সবাই চমকে যায়। ডাক্তার তখন বলে, প্রাথমিক রিপোর্ট অনুযায়ী কোনো দুগ্ধজাত খাবারের মাধ্যমে বিষটি শরীরে প্রবেশ করেছে বলে মনে হচ্ছে। একথা শুনে সন্দেহের তীর আবারও ঘুরে যায় সাথীর দিকে। পরিবারে অনেকে মনে করতে শুরু করে হয় সাথীর হাত দিয়ে বিষ মিশেছে খাবারে, কিন্তু অনিরুদ্ধ কিছুতেই বিশ্বাস করতে পারে না। সে জানে তার মা কখনোই তানিয়ার ক্ষতি করতে পারে না। সে কারণে সে নিজে তদন্ত শুরু করে বাড়ির প্রতিটি কোণে খুঁটে খুঁটে দেখতে থাকে। হঠাৎ তার নজরে আসে বাড়ির সিসিটিভি ক্যামেরা ফুটেজ চালু করতে সামনে আসে এক ভয়ঙ্কর সত্য। ভিডিওতে স্পষ্ট দেখা যায় সাথী পায়েস তৈরি করার পর রান্নাঘর থেকে বেরিয়ে যায়। আর সেই সুযোগে এক রহস্যময় ব্যক্তি চব্বিশে রান্নাঘরে ঢুকে পায়েসের বাটির কাছে যায়, কিছু একটা মিশে দ্রুত সেখান থেকে চলে যায়। সব কিছু ক্যামেরা রেকর্ড হয়ে গিয়েছে। সত্যিটা দেখে স্তব্ধ হয়ে যায় অনিরুদ্ধ। সে বুঝতে পারে তার মা সম্পূর্ণই নির্দোষ, তাকে ফাঁসানোর জন্যই পুরো ষড়যন্ত্র করা হয়েছে। এরপর অনিরুদ্ধ সময় নষ্ট না করে সোজা থানায় চলে যায়। পুলিশের সামনে সিসিটিভি ফুটেজ তুলে ধরে। ফুটেজ দেখার পর পুলিশ নিশ্চিত হয়ে যায় সাথীর কোনো দোষ নেই, বরং পরিকল্পিতভাবে তাকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে। এখন প্রশ্ন একটাই, সে রহস্যময় ব্যক্তি কে? সে কেন তানিয়াকে মারতে চেয়েছিল? এদিকে ঈশানী বারবার নিজের মাথায় হাত দিয়ে একই কথা বলছে, পায়েসে বিষ এলো কীভাবে? আমি তো নিজের হাতে সব বানিয়েছি, প্রতিটি উপকরণ নিজে পরীক্ষা করেছি। সেই পায়েস তো বাড়ির সবাই খেয়েছে, তাহলে শুধু তানিয়ার এমন হলো কেন? পিনাক্ষীও খুব চিন্তা করতে থাকে। সে বলে, যদি সত্যি দুগ্ধজাত খাবারের সঙ্গে বিষ মেশানো হয়ে থাকে তাহলে রহস্যটা তো আরও গভীর, কারণ রান্না হওয়ার সময় তো কিছু ছিল না, তাহলে পরে কেউ কিছু করেছে। ঠিক তখনই হসপিটালের করিডোরে ঝড়ের বেগে ঢুকে পড়ে বিদ্যুৎ। তার চোখ লাল, মুখ রাগে থরথর করছে। ভিতরে ঢুকে সে চিৎকার করে ওঠে, আমার মেয়ে যদি কিছু হয় আমি কাউকেই ছাড়বো না। আমি আগেই বলেছিলাম এই বাড়িতে এমন কিছু ঘটবে। যা শুনে সবাই অবাক হয়ে যায়।
বিদ্যুতের পরের কথাগুলো সবাইকে আরও বিস্ফোরক করে তোলে। সে সরাসরি অভিযোগ করে বসে নিজেদের সন্তান আসছে বলে তানিয়াকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। কথাটা শুনে পিনাকি রেগে আগুন হয়ে যায়, বলছে চুপ করো, এসব কি বলছো তুমি? এতদিন তাহলে নিজেকে বদলে ফেলেছো বলে নাটক করেছিলে, আজ তোমার আসল রূপ বেরিয়ে এসেছে। কিন্তু বিদ্যুৎ থামে না। সে বলে, আপনিও একজন বাবা, আপনি জানেন সন্তানের বিপদে মানুষ কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। এদিকে সাথী তো কান্নায় ভেঙে পড়েছে, বলে বিদ্যুৎ তুমি কি বলছো? আমি তানিয়ার কেন ক্ষতি করব? ওকে তো আমি নিজের নাতনির মতোই ভালোবাসি। সেই মুহূর্তে নয়নতারা মলি যেন আগুনে ঘি ঢালার মতো কাজ করে। নয়নতারা নাটকীয় ভঙ্গিতে বলে, ছি ছি সাথী, আমি ভাবতেই পারিনি তুমি এতটা নিচে নামতে পারো। মলি বলতে থাকে, নিজের নাতি নাতনি আসছে বলে একটা ছোট্ট শিশুর জীবন নষ্ট করার কথা ভাবছেন? যা শুনে সাথীর বুকটা যেন ভেঙে যায়। সে কান্না করতে করতে বলে, তোমরা কিভাবে এসব ভাবতে পারছো? তানিয়া আমার নিজের রক্তের না হলো আমার হৃদয়ের খুব কাছের। বিদ্যুৎ তখন বিদ্রুপ করে বলে, নাতনির মতো? নাতনি তো নয়। বানি আর চুপ থাকতে পারে না। সে সবার দিকে তাকে চিৎকার করে বলে, আর নয়, আর নয়, সবাই চুপ করো। আমি জানি মাসিমণি এমন কাজ কখনোই করতে পারে না। এখানে অন্য কেউ চক্রান্ত করছে। বিদ্যুৎ যেন সব কিছু আগে থেকে পরিকল্পনা করে রেখেছিল। সে সঙ্গে সঙ্গে ফোন বের করে পুলিশে অভিযোগ করে। কয়েক মিনিটের মধ্যে হাসপাতালে পৌঁছে যায় পুলিশ। অফিসার পরিস্থিতি শুনে সাথীকে থানায় নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। অনিরুদ্ধ যেন বিশ্বাসই করতে পারে না। সে অফিসারের সামনে দাঁড়িয়ে বলে, আমার মা এটা করতে পারেন, আপনারা ভুল করছেন। কিন্তু আইন তো নিজস্ব পথে চলে। অফিসার জানায়, তানিয়ার জৈবিক বাবা অভিযোগ করেছে, তদন্তের স্বার্থে আমাদের ব্যবস্থা নিতে হবে। ঈশানী তখন বলে, পায়েস আমি রান্না করেছি, কাউকে নিতে হলে আমাকে নিয়ে যান। পুলিশ জানিয়ে দেয় সবাই একই পায়েস খেয়েছে, তাই আপাতত আপনাকে নয়, অভিযোগের কেন্দ্রে থাকা ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হবে। এরপর সবার সামনে সাথীকে থানায় নিয়ে যাওয়া হয়। যার সময় শুধু তার চোখে জল পড়ে। সাথী তখন অনিরুদ্ধের হাত ধরে বলে, তুই অন্তত বিশ্বাস কর বাবা, আমি কিচ্ছু করিনি। এদিকে অনিরুদ্ধের চোখও ভিজে ওঠে, বলে, আমি জানি মা তুমি সম্পূর্ণ নির্দোষ। অন্যদিকে হসপিটালে বসে বাণী হাত জোর করে প্রার্থনা করতে থাকে, বলে, ঠাকুর আমার মেয়েকে বাঁচিয়ে দাও আর মাসিমণির মানসম্মান ফিরিয়ে দাও। কিন্তু ঠিক তখনই আরেকটি ভয়ঙ্কর খেলা শুরু করে বিদ্যুৎ। সে গোপনে শিশু সুরক্ষা পর্যবেক্ষণ কমিটিতে ফোন করে পুরো ঘটনাকে শিশু নির্যাতনের মামলা হিসেবে তুলে ধরে। অন্যদিকে থানায় পৌঁছে অনিরুদ্ধ শেষ চেষ্টা চালিয়ে যায়। সে অফিসারকে বলে, সাথী আমার সৎমা, কিন্তু কোনোদিন নিজের সন্তানের মতো ভালোবাসা কম দেয়নি। আমি শপথ করে বলতে পারি উনি এমন কাজ করতে পারে না। কিন্তু অফিসার স্পষ্ট জানিয়ে দেয়, এখানে আবেগ নয়, প্রমাণ কথা বলবে। থানার এক কোণে বসে সাথী ভেঙে পড়ে, বলে, আমি এত বছর সংসার করেছি, কোনোদিন কারো ক্ষতি করিনি, আজ আমাকে অপরাধীর মতো বসে রাখা হয়েছে। তার কান্না দেখে অন্যদের বুকটাও ফেটে যায়। ঠিক তখনই থানায় হাজির হয় শিশু সুরক্ষা কমিটির 2 প্রতিনিধি। তারা জানায়, আমরা অভিযোগ পেয়েছি, বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। বিদ্যুৎ সুযোগ বুঝে আবার নাটক শুরু করে। সে বলে, এরা এতদিন আমার মেয়েকে নিজেদের কাছাকাছি রেখেছিল, এখন নিজেদের সন্তান আসছে বলে ওকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। কথাগুলি শুনে সবাই হতবাক হয়ে যায়। কিন্তু অনিরুদ্ধের চোখে আগুন জ্বলছে। সে বুঝতে পারছে পুরো ঘটনার পিছনে কেউ একজন অত্যন্ত ঠান্ডা মাথায় ষড়যন্ত্র করছে। কিন্তু সেই মানুষটা কে? বিদ্যুৎ, নয়নতারা, নাকি অন্য কেউ যার কথা এখনো ভাবতেই পারেনি? আর সবচেয়ে বড় প্রশ্ন, অনিরুদ্ধ কি সময় থাকতে সত্যিটা খুঁজে বের করতে পারবে? সে কি প্রমাণ করতে পারবে যে সাথী সম্পূর্ণ নির্দোষ, নাকি মিথ্যা অভিযোগের বোঝা নিয়ে সাথীকে আরো বড় বিপদের মুখে পড়তে হবে? রহস্য, ষড়যন্ত্র আর আবেগে পরে ঘটনার আসল সত্য সামনে আসবে আগামী পর্বে। তো প্রিয় ভিউয়ার্স, নেক্সট আপডেটটি জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।